আশ্চর্য! তুই গিটার বাজানো শিখলি ভালো কথা, আমি তোকে গিটার কিনে দেব, তোর বাপ তোরে গিটার কিনে দেবে। আমি তোকে গিটার কিনে দেব, তোর বাপ তোরে গিটার কিনে দেবে। তুই অন্যজনের গিটার নিয়ে আসবি কেন, তাও মৃত মানুষের? রাহা মায়ের কাছে কিভাবে কি বলে ব্যাপারটাকে সামলাবে বুঝতে পারছে না। মায়ের দিক তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, আম্মু নতুন কিনে দিবে তা তো জানি, তুমি তো আমার লক্ষ্মী মা, তুমি তো আমাকে সব কিছুই দাও। কিন্তু এই গিটারটা একটু বেশি সুন্দর, আর জানো এটা ভালো মানের গিটার। অন্য ভাড়াটিয়া আসলে তো নিয়ে যাবে, তাই ভাবলাম আমাদের সাথে তো ওর একটু একটু চলাফেরা ছিল, তো আমরাই এটার পাওয়ার যোগ্য। মুনতাহারা মেয়ের যুক্তিতে কাবু। মেয়ে তার যুক্তিবাদী, যুক্তি দিয়ে তার সাথে কেউই পারবে না। যদিও যুক্তিগুলো খুবই দুর্বল, মুনতাহারা মেয়েকে আর কি বা বলবে। তবে তাও একটু কড়া হওয়ার চেষ্টা করে বলল, আমি তোর বাবাকে বলেই গিটারের ব্যবস্থা করছি, এরপর এটাকে যেন আর না দেখি। পরে আশেপাশের কেউ দেখলে আবার গান বাজনা শুরু করে দেবে, দরকার পড়লে তো ওরা ঢাক ঢোল নিয়ে বের হয়। মায়ের কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়ে রাহার মনে এতক্ষণ আটকে থাকা দম ফিরে এলো। মায়ের কাছে আশকারা পেয়ে গিয়েছে, এখন কোন এলাকায় কি বলল তাতে রাহার মাথা ব্যথা নেই। তাও মায়ের কথার সাথে মিলিয়ে রাহা বলল, ভালোই তো, ওরা ঢাকঢোল নিয়ে বের হলে আমিও না হয় একটু গিটারের স্বর অ্যাড করে দেবো সাথে। রাহা কথাটা বলে কোনো রকমে দৌড়ে রুমে চলে গেল। পারছে না মায়ের সামনে থেকে উড়াল দিয়ে পালায়। মন তাহারা দীর্ঘশ্বাস ছাড়লো মেয়ে যাওয়ার পানে তাকিয়ে। সে যে কিছু বোঝেনি বা বুঝতে পারেনি ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। মায়ের মন সবই বুঝেছে, কিন্তু মেয়ে যে তার কাছে এখনো সেই ছোট্টটি রয়ে গিয়েছে। সেই আদরের পুতুলকে যে কষ্ট পেতে দেখতে পারে না, আর না পারে কটু বাক্য বলতে। বড় শখের একটা সন্তান তাদের। ইদানিং তিশান যেন একটু বেশি রাহাদের বাসায় চলে আসছে। লম্বাটে দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের সেই পুরুষ। অবশ্য ফর্সা বলা যায়, কিন্তু মুখ ফর্সা মানুষের সাথে উজ্জ্বল শ্যামবর্ণই লাগে। এক দেখাতেই তিশানের চরিত্র কিংবা স্বভাব কেউই নির্ণয় করতে পারবে না। এতদিন যাবৎ দেখে এসেও রাহা নিজেও তিশানকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। তিশানের মুখ লালচে হয়ে আছে, হাতে একটি বক্স দেখা যাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে দুইবার কলিং বেল চাপতেই মুনতাহারা এসে দরজা খুলে দিয়ে তিশানকে দেখে একটু অবাক হওয়া কণ্ঠেই বলল, বাপ রে, তিশান যে! কি মনে করে বাপ? জোর করেও তো আনা যায় না। তিশান মুনতাহারাকে পাশ কেটে রুমে ঢুকতে ঢুকতে বলল, নাচতে নাচতে আসি নাই, জোর করে পাঠিয়েছে তোমার বোন। তানিয়াটা নাকি অসুস্থ। কথাগুলো বলতে বলতেই এগিয়ে গিয়ে সোফায় বসে মুনতাহারার হাতে বক্সটা দিয়ে দিল। মুনতাহারা বক্সটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে তিশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আপা কি দিয়ে পাঠিয়েছে? তিশান এদিক ওদিক তাকাতে তাকাতে বলল। দেখো কি আছে ভেতরে, তোমরা তো ভর্তা করলেও এ বাসা থেকে ওই বাসায় করো। তিশানের কথায় মুনতাহারা হাসতে হাসতে বক্সটা হাতে নিয়ে কিচেনে চলে গেল। তিশান এদিক সেদিক তাকিয়ে রাহার অনুসন্ধান করছিল। এমন সময় রাহার রুম থেকে কিছু একটা শব্দ আসলো। তিশান ভালো করে কান পেতে শব্দটা কিসে সেটা বোঝার চেষ্টা করলো। রাহা এলোমেলো হয়ে ব্যালকনিতে বসে দু হাতে গিটারটা ধরে বাজানোর চেষ্টা চালাচ্ছে, যদিও সে পারে না। ফোন ঘেটে একটু দেখছে কিভাবে চালাতে হয়, এতটুকুই জেনেই গিটার হাতে নিয়ে বসে পড়েছে। গিটারটা ছুঁতেই ইব্রাজের কথা মনে পড়ল রাহার। ইব্রাজকে মনে পড়লে রাহার স্নিগ্ধ মনটা তিক্ত হয়ে যায়। আশেপাশে সব কিছু কেমন তেতো লাগে। রাহা খেয়াল করে দেখলো ইব্রাজের গিটারের পিঠে রাহার একটা ফটো লাগানো। রাহা অপলক তাকিয়ে রইল নিজের ছবিটার দিকে। ছবি তোলার পর নিজের ছবি নিজেই হাজার বার দেখার স্বভাবটা রাহার রয়েছে, কিন্তু এখানে নিজেকে দেখার অনুভূতিটা যেন অন্যরকম। এটা সেই ছবি যেটাতে রাহা আনমনেই হাসছে, ভীষণ চঞ্চলা সেই হাসি। পরনে স্কুল ড্রেস। রাহা বুঝতে পারলো স্কুল ফেরার পথে এই ছবি তুলেছে রাহার মনের কুঠুরিতে বাস করা নষ্ট পুরুষ। রাহা নিজের মনকে জিজ্ঞেস করলো। ইবরাজ কি আসলেই নষ্ট পুরুষ? মন জবাব দিতে চাইলো না। রাহা জোর করে মন থেকে জবাব আনলো। নষ্ট হোক কিংবা শুদ্ধ, ধোকা তো দিয়েছে। মন আর রাহা আজ দুজনেই এক পক্ষের। অন্য সময় তো মন আর রাহা দুই পক্ষের থাকে। রাহা আর কার সাথে তর্ক করবে? রাহা গিটারটা কোলে রেখে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল, যেন মেঘের আড়ালে লুকোনো কেউ তাকে দেখছে। বুকের ভেতর জমে থাকা অজস্র শব্দ যেন বাদ মানছে না। তবুও রাহা চুপচাপ। শেষমেশ গভীর এক নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলে উঠল, ইবরাজ আপনি কি জানেন, মৃত্যুর পরেও কেউ কাউকে ধোকা দিতে পারে? আপনার চলে যাওয়া আমাকে শুধু শূন্যতা দেয়নি, দিয়েছে এমন এক প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে নিজের মধ্যে হারিয়ে যাই।
আপনি কি জানেন আপনার প্রিয় গিটারটা এখনো বাজে, কিন্তু আপনার মতো করে নয়। আপনি ছিলেন এই সুরের মালিক, আমি তো শুধু একটা ছায়া। আপনি নষ্ট ছিলেন কিনা জানি না, কিন্তু আপনি আমার ভালোবাসার গল্পের সেই অধ্যায় যা কখনো মুছে যাবে না। নিঃশব্দে কথাগুলো চোখ বন্ধ করে বিড়বিড় করে রাহা চোখ খুলতেই ভেসে উঠল তিশানের মুখ। ভয়ঙ্কর চিৎকারে রাহা ছিটকে দূরে সরে যেতে চাইলেও তিশান রাহার হাত ধরে থামিয়ে দিয়ে বলল। ভূত নই। রাহা ভয় ভয় চোখ নিয়ে তিশানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এতক্ষণ বলা কথাগুলো তিশান শুনে ফেললো নাকি। রাহার অস্থির লাগছে, তিশান শুনে ফেললে ব্যাপারটা কি বাজে ভাবেই না রাহার মাথায় ঘুরছে। কিন্তু তিশানের মুখ দেখে রাহা কিছু বুঝতে পারলো না। তিশান রাহার হাতটা ধরে রেখেই তীক্ষ্ণ কিন্তু ধারালো দৃষ্টি দিয়ে ব্যাকা হাসলো। তিশানের এমন হাসিতে রাহার হৃদয় কেঁপে উঠল। এজন্য এক ভয়ঙ্কর হাসি। এই হাসির মধ্যে মায়া নেই। রাহা ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল। তিশান ভাই, আপনি এখানে? তিশান রাহার মতোই ব্যালকনির ফ্লোরে দেয়ালে ঠেস মেরে বসে পড়ল। তারপর রাহার দিকে তাকিয়ে বিদ্রুপের স্বরে বলল। কেন রে, তোর ডিস্টার্ব হলো বুঝি? রাহা কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। তিশান যদি কোনো কিছু শোনে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই তিশান যে কিনা সামান্য রাত জেগে আকাশ দেখেছে বলে হুমকি দিয়েছে, আর সে যদি শুনে থাকে এই কথা, তাহলে যে কি করবে রাহা আর ভাবতে পারলো না। ভয়ে গুটিসুটি মেরে গিটার আঁকড়ে বসে রইল, যেন মনে হচ্ছে গিটার তাকে বাঁচাবে, কিংবা তিশান গিটার আর রাহাকে আলাদা করতে এসেছে। রাহার দিকে তাকিয়ে সম্পূর্ণ রাহাটাকে দেখে নিল তিশান। তারপর গিটারের দিকে তাকিয়ে বেশ কিছু সময় মুখে কিছু না বলে রাহাকে এক টানে গিটার সহ নিজের কাছে নিয়ে গেল। রাহাকে উল্টো করে বসিয়ে তিশানের বুকের সাথে ঠেকিয়ে দু হাতে রাহাকে বেদ করে গিটারে হাত দিয়ে রাহার কানে ফিস ফিস করে বলল। গিটার বাজানো শখ হয়েছে না মেরিতাজ? আসো, তোমাকে গিটার বাজানো শেখাবো আমি। তিশানের কণ্ঠ যেন এক ভয়ঙ্কর আর্তনাদ। রাহা পেছন ফিরে যে তাকিয়ে দেখবে এটা আসলে তিশান কিনা সেটাই পারছে না। তিশান নিজের দু হাত দিয়ে রাহাকে আঁকড়ে ধরে গিটারে হাত দিয়েছে। রাহা রীতিমতো কাঁপছে। তিশানের সাথে পেরে উঠবে না এটা রাহা জানে। কি করবে ভেবে না পেয়ে মুখ থেকে যেই আম্মু ডাকতে যাবে অমনি তিশান রাহার মুখে হাত রেখে আবারও কানে কানে বলল। উপস মেরিতাজ, এখন আম্মুকে কি খুব বেশি দরকার? আমি থাকলে পৃথিবীর আর কাউকে দরকার পড়বে না তোমার। অবশ্য দরকার পড়তে আমি দেবো না। তিশানের কণ্ঠের উন্মাদনা আর তুমিময় সম্বোধন রাহার শিহরণে ভয়ের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। তিশান এমন করছে কেন রাহা বুঝলো না। তিশান বাজানো শিখাবে তো ভালো কথা, কিন্তু এভাবে এটা তো অতিরিক্ত নেশা করার ফলে পোলাপান এমন করে। তিশান নেশা টেশা করলো নাকি? কিন্তু নেশা করার রেকর্ড তো তিশানের নেই। রাহা এগুলো ভাবতে ভাবতেই তিশানকে জিজ্ঞেস না করতে পারলো না, ভয়ে কণ্ঠে বলল। তিশান ভাই, এভাবে ধরেছেন কেন? ছাড়ুন প্লিজ। আপনি কি নেশা করেছেন? রাহা তিশানের মুখ দেখতে পাচ্ছে না, তবে তিশানের মুখ একেবারে রাহার ঘাড়ের সাথে লাগানো। নিঃশ্বাস কিছুটা রাহার ঘাড়ে আছড়ে পড়ছে। নিঃশ্বাস নেওয়া আর পড়ার দ্রুতটাই বুঝিয়ে দিচ্ছে যে তিশান রেগে আছে। রাহা প্রশ্ন করে ভুল করলো কিনা ভাবতে ভাবতেই তিশান রাহার হাতটা টেনে গিটারের তারে দিতে দিতে বলল। নেশা আমার আলাদা করে নেশা করতে হয় না তাজ। তোমার উপস্থিতি, তোমার হাসি, তোমার চাহনি, তুমি ময় ঘ্রাণ আমাকে নেশাতুর বানিয়ে দেয়। রাহা অবাকের চূড়ান্ত সীমানায়। তিশান এসব বলে কি? সত্যি মনে হয় নেশা করেছে? যে ছেলে রাহা সাজলে কখনো সুন্দর হয়েছে বলে নাই, বরং বলেছে ভূত লাগছে, সে কিনা এসব বলছে আর এতটা গায়ে পড়ে কথাগুলো বলছে তিশান। রাহার ভয়ে আর ঘৃণায় কান্না চলে আসবে অবস্থা। রাগান্বিত তিশান রাহার অবস্থা পর্যবেক্ষণ না করে রাহার হাতটা টেনে গিটারের তারে দিয়ে ঝাটকা টান মারতেই রাহার আঙুলটা কেটে রক্ত বের হয়ে গেল। রাহা ব্যথায় কান্না না করে পারল না। তিশান গিটারটা কিছুটা দূরে ছুঁড়ে মেরে দিয়ে রাহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। রাহার চোখ বন্ধ করে চোখের পানি ফেলছে। ঘৃণা লাগছে তিশানের দিকে তাকাতে। এরকম করতে পারে কেউ? আঙুল জ্বালা করছে। তিশান রাহার রক্তমাখা আঙুলটা মুহূর্তে মুখে পুরে নিয়ে রক্ত চুষে নিল। আঙুল গরমে স্পর্শ হতে রাহার চোখ খুলে তিশানের দিকে তাকিয়ে নিজের আঙুল তিশানের মুখে রেখে রাগে সমস্ত মুখ লাল টুকটুকে হয়ে গেল। এবার আর তিশানকে ছাড়লো না। রেগে মেগে তিশানের চোখে মুখে বুকে এলো পাতালি মারতে লাগলো। তিশান আর এবার রাহাকে আটকালো না। রাহা ইচ্ছে মতো মেরে কান্না করতে করতে মুখে ছি ছি বলতে বলতে উঠে চলে গেল। তিশান সেম ভাবেই বসে রইল।
কোনো ভাবান্তর নেই, যেন কোনো কিছুই হয়নি। রাহা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তিশান দরজা লাগানোর আওয়াজ শুনেই চোখটা বন্ধ করলো। তারপর লালচে চোখগুলো খুলে পাশে থাকা রাহার ছোট্ট একটা মুখ দেখার আয়না ছিল, যেটা তিশান ফ্লোরে ছুঁড়ে ফেলে ভেঙে নিজের হাতের মুঠোয় কাজ ভাঙাগুলো নিয়ে মোচড়াতে লাগলো। চোখ লাল, মুখে তার বাঁকা হাসি, হাত বেয়ে টুপ করে কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়লো ফ্লোরে। তিশান বিড় করে বলল, তুমি আমার প্রথম ও শেষ চাওয়া, আর আমি তোমার অসীম অভিশাপ। প্রেম এক মহা রোগের নাম, মরণব্যাধি ভাইরাসও বলা যায়। যে একবার এই প্রেম নামক রোগে আক্রান্ত হয়েছে, কেবল সেই জানে এটা তিক্ত আর সুখকর অনুভূতি সম্পর্কে। বাইরে থেকে অনেকেই অনেক কিছু বলবে, ঠিক, কিন্তু তোমার অনুভূতি কেবল তুমিই বুঝবে। মুনতাহারা তখনই গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকে গিয়েছিল বলে মুনতাহারার চোখের আড়ালেই এত কিছু ঘটে গেল। মুনতাহারা গোসল শেষ করে বের হতে হতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেমে গিয়েছে। সে রাহার রুমে তিশানের খোঁজে এসেছে তিশানকে খেতে ডাকবে বলে, কিন্তু রুমে এসে দেখে রুম ফাঁকা, না আছে তিশান আর না আছে রাহা। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো ব্যালকনির লম্বা গ্লাস আটকানো, তার মানে ওখানে কেউ নেই। ওয়াশরুম থেকে অঝোর ধারার বৃষ্টির শব্দ আসছে, মানে রাহা ঝর্ণা ছেড়ে বসে আছে, কিন্তু এত স্পিডে। ব্যাপারটা ভেবে ভ্রু কুচকে মুনতাহারা মেন দরজার দিকে পা বাড়ালো। দরজা খোলা কিন্তু ভিজিয়ে রাখা দেখেই বুঝলো তিশান চলে গিয়েছে। মুনতাহারার চোয়াল শক্ত হয়ে আসলো, বিরক্ত নিয়ে বিড় করে বলল, আজব পোলাপান, একটা ওয়াশরুমের মধ্যে পানির বন্যা বইয়ে দিচ্ছে আর একটা না বলে কয়ে চলে গিয়েছে। এমন ভাবে না বলে কেউ যায়? এগুলো কি দিন দিন বড় হচ্ছে নাকি ছোট? মুনতাহারা এদিক সেদিক করে ফের রাহার রুমে গিয়ে রাহাকে ডেকে তাড়া দিল বের হওয়ার জন্য, কিন্তু রাহার কোনো সারা শব্দ নেই। রাহা ক্লান্ত আর বিধ্বস্ত। ঝর্ণা ছেড়ে দিয়ে সে এমন ভাবে বসে আছে যেন সমস্ত শক্তি তাকে ছেড়ে চলে গেছে। তার ভেজা চুল এলোমেলো হয়ে মুখে লেগে আছে, কিন্তু সেগুলো সরানোর শক্তিটুকুও যেন নেই। চোখের নিচে কালো ছাপ স্পষ্ট, আর লালচে চোখ দুটো গভীর দুঃখে ডুবে আছে। তিশানের আচরণ যেন রাহার মনে বারবার ছুরির মতো আঘাত করছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে, একদিকে শীত আর অন্যদিকে ভেতরের বেদনায় আর ঘৃণায়। ভেজা কাপড় তার শরীরের সাথে লেপ্টে আছে, কিন্তু সে তা খেয়াল করার অবস্থায় নেই। রাহা বারবার চোখ মুছছে, কিন্তু কান্না যেন থামছেই না। তার মন যেন এক যুদ্ধক্ষেত্র। তিশানের কথাগুলো, তার ব্যবহারের তিক্ততা, সবকিছু মিলিয়ে যেন রাহাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন চারপাশের সবকিছু থেমে গেছে, শুধু তার যন্ত্রণা ছাড়া। রাহা ভাবতে পারছে না তিশান কেন এমন আচরণ করলো। রাহা নিজের কাটা আঙ্গুলটা উঁচিয়ে তাকালো, একদম লালচে হয়ে আছে। রাহা ভেবে পেল না তিশান আঙ্গুল ইচ্ছে করে কেটে দিল নাকি বুঝে। আচ্ছা, তিশান কি কোনোভাবে ইবরাজের স্মৃতিগুলোকে হিংসে করছে? রাহা ইবরাজের স্মৃতিগুলো আঁকড়ে আছে বলে কি তিশান হিংসে করছে? আর এই জন্য কি এমন করলো? কিন্তু তিশান হিংসে কেন করবে আর ভাবতে পারছে না রাহা। মাথাটা প্রচন্ড ব্যথায় অস্থির হয়ে গেল তার। শেষমেশ মায়ের ডাকাডাকিতে রাহা ওয়াশরুম থেকে বের হলো। রুমে এদিক সেদিক তাকিয়ে তিশানের উপস্থিতি বোঝার চেষ্টা করলো। এর মধ্যে মুনতাহারা চেঁচিয়ে বলতে লাগলো, তোদের মতিগতি বুঝি না। এই একটা ছেলে না বলে কয়ে চলে গেল, আর তুই কি কিছু বলেছিস ওরে? রাহাত চোখ নিচের দিকে, যতটা সম্ভব নিচের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করছে, আর মায়ের কাছ থেকে নিজেকে লুকিয়ে আড়াল রাখার চেষ্টা করছে, কারণ তাকালেই লাল টুকটুকে চোখ দেখে মা অনেক কিছুই বুঝে যাবে, বুঝতে দেওয়া যাবে না। রাহা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করলো। দুই একবার গলা পরিষ্কার করে বলল, তিশান ভাই চলে গেছে? আমি তো জানি না, দেখিনি কখন গেছে। মুনতাহারা খাবার টেবিলে বসে আছে, খেতে খেতে রাহার দিকে একবার তাকালো। রাহার কথাটা মনে হয় একটু বিশ্বাস হয়েছে, তাই আর কিচ্ছু না বলে রাহাকে খেতে যেতে বলেই নিজে খেতে লাগলো। রাহা রুমের মধ্যে এদিক সেদিক করতে লাগলো, কিন্তু কিচ্ছু ভাবছে না। মাথায় আপাতত ভাবনা নেই, কোনটা ভেবে কোনটা ভাববে সেটার জন্যই মাথার সব ভাবনা যেন অফ হয়ে গেল। বলা যেতে পারে ভাবনাটা ব্লক হয়ে গিয়েছে। রাহা এদিক সেদিক করতে করতে মনে পড়লো তিশান ব্যালকনিতে ছিল। রাহা হুট করে ব্যালকনির দিকে এগিয়ে দেখলো থাই গ্লাস টেনে রাখা। রাহা ভাবলো এটা কি করলো, মা নাকি তিশান? মা করলে তো সর্বনাশ। ব্যালকনিতে যে একটু আগে ঘূর্ণিঝড় হলো সেটার তো কিছু চিহ্ন রয়েছে সেখানে। রাহা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গ্লাস টেনে ব্যালকনিতে পা রাখতেই সব চিহ্ন চোখে ভেসে উঠল। তার মানে মা আসে নাই, তিশান নিজে আটকিয়ে দিয়ে গিয়েছে। যাক, একটা কাজের কাজ করলো।
রাহা চারপাশে চোখ বুলিয়ে বসে থাকা জায়গাটাতে দেখলো আয়না ভাঙার টুকরো, সাথে শুকিয়ে যাওয়া রক্ত। রাহা অবাক হয়ে রক্তের দিকে একবার আর নিজের আঙুলের দিকে একবার তাকিয়ে ভাবলো, এতটাও কাটেনি যে এতগুলো রক্ত বের হবে। আর আমি তো দেখিও নি যে এতটা রক্ত পড়েছে। তার মানে কি তিশান ভাই? রাহা আর ভাবতে পারলো না এই লোক এমন পাগলামি কেন করছে, এটাই বুঝতে পারছে না রাহা। একে তো মনের ভেতর অন্য জনের জন্য পুষে রাখা কষ্ট, আর এখন কিনা তিশান এমন করছে, এগুলো কি মেনে নেওয়া যায়? রার মস্তিষ্ক আর নিতে পারছে না এসব। রাহা কাচের টুকরোগুলো হাত দিয়ে তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিল। কান্না করলে নাকি মন হালকা হয়, ব্যাপারটা আসলেই সত্যি। রাহার মন আগের চেয়ে অনেকটা হালকা, গোসল করে আসাতে আরো ফ্রেশ লাগছে। তবে তিশানের আচরণগুলো ভাবতেই খারাপ লাগছে, তাই রাহা সিদ্ধান্ত নিল ওগুলো ভুলে যাবে, সবকিছু যেন মনে রাখতে হবে। খারাপগুলো তো একেবারেই মনে রাখা উচিত নয়, যেগুলোতে আমরা কষ্ট পাই সেগুলো মনে রাখা উচিত নয়। এতক্ষণ যাবৎ রাহা মনের সাথে এগুলো বিড় করতে করতেই জায়গা পরিষ্কার করে উঠে চলে যেতে নেবে, অমনি একটু দূরে পড়ে থাকা গিটারটার দিকে নজর গেল। রাহা এগিয়ে এসে গিটারটা হাতে তুলে নিল, পরম যত্নে দু হাতে আঁকড়ে ধরে গিটারটা হাতে নিয়ে রুমে ঢুকলো। তিশান কি একটা অবস্থা করলো এটা নিয়ে ভাবতেই রাহার রাগ অভিমানে পরিণত হলো। বেশ অভিমান হলো তিশানের উপর। রাহা গায়ে ওড়না টেনে গিটারটা মুছতে মুছতে মুখ ফুলিয়ে বিড় করে বলল, এই তিশান্নার সাথে আর কথাই বলবো না আমি, বেটা খচ্চর দানব একটা। এদিকে তিশান বাসায় এসেই ধপ করে দরজা আটকিয়ে দিল। প্রচন্ড বিরক্তিতে চোখ মুখ খিঁচে বসে পড়ল। নিজের কাছে নিজেকে বোকা মনে হচ্ছে, ইচ্ছে করছে নিজেকে কিছু একটা করে ফেলতে। তিশান মনে মনে অনুতপ্ত হয়ে মনকে জিজ্ঞেস করলো, রাহার সাথে এরকম করাটা উচিত হয়নি, এরকম রূঢ় আচরণ করাটা উচিত হয়নি। যে রূপ রাহা কখনো দেখেনি সে রূপ রাহাকে দেখানো কি উচিত হয়েছে? মন তাচ্ছিল্য হেসে বলল, এভাবে কারো মন পাওয়া যায় না, আর মেয়েদের তো একেবারেই না। মেয়েদের সাথে হতে হয় কোমল, ওদের বেশি কিছু নয়, বরং একটু যত্ন করতে হয়, যেটা তুমি তিশান কখনোই করনি। তাহলে কিভাবে ভাবছো সে তোমাকে পছন্দ করবে? তিশান ভাবলো সত্যিই তো, সে কখনোই রাহার সাথে ভালো করে যত্ন নিয়ে কথা বলেনি। ভালোবাসার কথা বলতে গেলেও বোধহয় রাহাকে ধমকিয়ে বলেছে কিংবা ঠাট্টা স্বরে। তিশান চিন্তিত হয়ে বলল, তাহলে কি করব আমি? আমি যে এমনটাতে অভ্যস্ত। মন বলল, বদলাও, নিজেকে বদলিয়ে নাও, এখনো সময় আছে, ফুলদের যত্ন নিতে হয়। তিশান আর এগোতে পারলো না। চুপটি করে কতক্ষণ বসে থেকে ভাবলো রাহাকে সরি বলা উচিত। তিশান ফোনটা হাতে নিয়ে রাহার নাম্বারে কল দিল। শুধু কল নয়, একেবারে ভিডিও কল। রাহা তখনও পায়চারি করছিল। কল আসতেই ফোনটা হাতে নিয়ে তিশানের কল দেখে, তো ভিডিও কল দেখে রাহা মুখ ভেঙচি মেরে ফোনটা ছুঁড়ে দূরে ফেললো। তিশান একবার দুইবার তিনবার কল করেও রাহাকে না পেয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল। ঠিক তখনই মন বারণ করে বলল, বিরক্ত হওয়া যাবে না। তিশান কল করতেই থাকলো। একদম 11 নাম্বার কলটাতে রাহা রিসিভ করে ফোনের ক্যামেরা নিচের দিকে না দিয়ে পেছনে দিল। তিশান সামনে এসে রাহাকে দেখতে না পেয়ে বিরক্তি নিয়ে ডাকলো। সামনে আয় বলছি। রাহা বিরক্ত হয়ে বলল, কি চাই আপনার? আবার মারতে এসেছেন? তিশান অনুতপ্ত কণ্ঠে বলল, মারবো না, সামনে আয়। আর তুই কি গাথি যে মোবাইলে তোকে মারতে পারবো? রাহা জোর গলায় বলল। আপনি চাইলে সবই পারবেন। তিশান কিঞ্চিত হেসে বলল, এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি ততই তোর ভালো। রাহা অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে। ক্যামেরা পেছনে দিয়ে রাখলেও রাহা তো তিশানকে দেখছে। রাহা খেয়াল করলো তিশানের চোখে মুখে ক্লান্তির ছাপ বোঝাই যাচ্ছে। এত সবকিছুর জন্য পর না হওয়া খাওয়া, গোসল কিংবা বিশ্রাম কোনোটাই সে করেনি। চোখে মুখে অনুতপ্তের একটা রেশ দেখা যায়। মেয়েদের মন মোমের মতো হয়, অল্পতেই গলে যায়। মেয়েদের মায়াটা একটু বেশি হয় কিনা। রাহার রাগ অনেকটাই কমে আসলেও রাহা মিথ্যে রাগ দেখিয়ে বলল, আর কিছু বলবেন কি? রেখে দিলাম আমি। তিশান ধমকের স্বরে বলল, কল যেহেতু আমি দিয়েছি তো কল আমিই রাখবো, তোকে কোনো পাকনামি করতে হবে না। রাহা চুপ করে রইল। তিশান বুঝলো রাহার সাথে যত্ন নিয়ে কথা বলতে হবে। তিশান নরম গলায় রাহাকে ডাকলো। তাজ, সামনে আয় না একটু। রাহা অপ্রস্তুত হলো, তাও কণ্ঠে কঠোরতা এনে বলল, আমাকে জীবনেও দেখেন নাই, ব্যাপারটা কিন্তু এমন নয়। কি বলবেন সেটা বলে ফেলেন। তিশান বলল। যেটা বলবো সেটা হলো তুই ক্যামেরার সামনে আসিস না কেন। রাহা বলল, আপনি কেন কল করছেন সেটা বলেন, তারপর আমি সামনে আসছি। তিশান কানে হাত রেখে বলল, ভুল হয়ে গিয়েছে তাজ, আর হবে না, মাফ করে দে। রাহা তিশানের দিকেই তাকিয়েছিল, যদিও তিশান রাহাকে দেখছে না। তিশানের সরি বলার স্টাইল দেখে রাহা মুচকি হেসে দিল।
তিশান তাড়া দিয়ে বলল। হয়েছে তো বললাম, এবার আয়। রাহা শান্ত কণ্ঠে বলল। না, আমার লজ্জা লাগে। রাহার কণ্ঠ শুনেই তিশান বুঝে গেল কণ্ঠে রাগ নেই, ব্যাস হয়েছে, আর কিছু চাই না। তিশান ফোনটা রেখে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। রাহা ফোন রেখে মনের বিরুদ্ধে গিয়ে বলল। এই মন, একদম উল্টাপাল্টা ভেবে নিবি না। আমার সবার সাথে ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগে, শুধু তিশান্নার সাথেই নয়। কথাগুলো বলেই রাহা মুচকি মুচকি হাসলো। স্মৃতি আগলে রাখার মধ্যে এক অদ্ভুত শান্তি কাজ করে, কারণ তা অতীতের সুখময় মুহূর্তগুলোর প্রতিচ্ছবি হয়ে রয়ে যায়। মানুষ হারানো বা জীবনের কোনো অধ্যায়ের শেষ দেখে যখন একা হয়ে যায়, তখন সেই স্মৃতিগুলোই যেন এক মুঠো সান্ত্বনা হয়ে পাশে থাকে। একটি প্রিয় মানুষের হাসি, কোনো সাধারণ দিনের বিশেষ হয়ে ওঠা, কিংবা এমন কিছু কথা যা হয়তো কখনোই উচ্চারণ করা হয়নি, এসবই স্মৃতির ভেতর জমা হয়ে থেকে যায়। স্মৃতি মানুষকে হয়তো মাঝে মাঝে কষ্ট দেয়, কিন্তু একই সাথে সেই স্মৃতিগুলো বাঁচার প্রেরণা হয়ে ওঠে। একটি প্রিয় স্মৃতি যেমন হারানোর ব্যথা ভুলতে দেয় না, তেমনি সেটা আবার জীবনের সঙ্গে নতুন করে জুড়ে দেওয়ার সাহস যোগায়। স্মৃতির সাথে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়, যা একাকিত্বের মধ্যেও এক ধরনের শান্তি এনে দেয়। তাই তো বলা যায়, স্মৃতি এমন এক জায়গা যেখানে সময় থমকে থাকে, যেখানে প্রিয় মুহূর্তগুলো চিরকাল বেঁচে থাকে, এবং সেই স্মৃতিগুলোই প্রমাণ করে জীবনে সত্যি ভালো কিছু ঘটেছিল। কিন্তু রাহার তো সম্পূর্ণটাই কল্পনা। ওর সাথে তো এসব কিছু হয়নি, শুধু কল্পনা করেছে হাজার কিছু, কিন্তু স্মৃতি হয়ে গিয়েছে কিছু। কিছু না হয় হয়তো এগুলোই অনেক কিছু। রাহার জন্য সেই স্মৃতিগুলো এক ধরনের জীবন্ত উপস্থিত হয়ে আছে। শাড়ি, চুড়ি, চিরকুট সবকিছু যত্ন করে রাখা তার জীবনের এক অন্য অধ্যায়ের নিঃশব্দ সাক্ষী। যেন প্রতিটি জিনিসে লুকিয়ে আছে কিছু কথন, কিছু অমীমাংসিত অনুভূতি। কিন্তু গিটার যেন সেই স্মৃতির এক ভিন্ন রূপ, যা কখনো স্থির থাকতে চায় না। গিটারটা রাহার কাছে ঠিক আর 10টা স্মারকের মতো নয়। এটি তার হাতের কাছে থাকে, কখনো বিছানার কোণে, কখনো টেবিলের উপরে, কখনো বা বালিশের পাশে, ঠিক যেন এই মুহূর্ত দূরে থাকতে চায় না। রাহা গিটারটা হাতে নেয়, আঙুল বোলায় তার তারগুলোতে, বাজানোর চেষ্টা করে, কিন্তু স্বরগুলো এলোমেলো হয়ে যায়। তবু সেই এলোমেলো সুরের ভেতর এক ধরনের সান্ত্বনা খুঁজে পায় রাহা। গিটারের প্রতিটি তার যেন এক একটা স্মৃতির শুল ধরে, কোনোটি বেদনার, কোনোটি গভীর মমতার, আর কোনোটি হয়তো রাগ আর অভিমানের। গিটার বাজাতে না পারলেও রাহার মনে হয় সেই অনুভূতিগুলো আবারও জীবন্ত হয়ে উঠেছে। এই গিটারটি যেন রাহার জন্য এক ধরনের মুক্তি, যেটা তাকে অতীতের ভার টানতে সাহায্য করে, কিন্তু একই সঙ্গে তাকে বর্তমানেও বাঁচিয়ে রাখে। কারণ রাহার কাছে গিটারটা শুধু স্মৃতি নয়, এটা হলো সেই অদৃশ্য সেতু, যা তাকে হারানো কোনো এক প্রিয় অস্তিত্বের কাছে নিয়ে যায়। অবসর থাকাতে রাহা যখন তখন মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ে। বিছানায় এলোমেলো হয়ে বিভোর হয়ে ঘুমে রাহা। ঘুমের মধ্যে মনে হচ্ছে কোনো এক জ্বলন্ত বাড়ি, যেখানে রাহা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে, কিছু পেছন থেকে কেউ গলা ছেড়ে চিৎকার করে ডাকছে। রাহা পেছন থেকে সেই আগন্তুকের ডাক শুনছে, কিন্তু সে ফিরে যাওয়ার বদলে এগিয়ে যাচ্ছে। হুট করে রাহার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই রাহা কিছু একটা ধোঁয়ার গন্ধ পেল, যেন বুকটা ধক করে উঠল। রাহা ঠিক স্বস্তি পাচ্ছিল না। ঘরের ভেতর যেন চাপা উত্তেজনার ছাপ। ঘুমের মধ্যে সেই বিভীষিকা এখনো তার মনকে অস্থির করে রেখেছে। আগুন, ধোঁয়া আর সেই কণ্ঠস্বর, সব মিলিয়ে যেন বাস্তবতার সীমানায় এসে ঠেকেছে। মায়ের কাছে গিয়ে ধোঁয়ার গন্ধের কথা বলতে মুনতাহারা চমকে উঠলেন। প্রথমে গুরুত্ব দিলেও মেয়ে এমন ভয়ে কথা বলায় তিনি অস্থির হয়ে ওঠেন। রান্নাঘরে দেখে এলেন, কিন্তু সব ঠিকই আছে। তবুও রাহার মনে অস্বস্তি যেন মুনতাহারাকে ঘিরে ধরল। ঠিক তখনই বাইরে থেকে এক অজানা কিছুর গন্ধ ভেসে আসে। মেইন দরজা খুলতেই আশেপাশে কোথাও সমস্যা বোঝা যাচ্ছিল। মুনতাহারা দ্রুত বাইরে তাকিয়ে দেখলো ইবরাজের ছাদের রুমে ভয়ঙ্কর আগুন জ্বলছে। কালো ধোঁয়া উঠছে আকাশে। মুহূর্তে আটকে উঠলেন তিনি। রাহা, বের হও বাসা থেকে। ভয়ে চিৎকার করে উঠলেন মুনতাহারা। তার সারা শরীর কাঁপছে। রাহা কিছু বোঝার আগেই ধোঁয়ার স্রোত তার দিকে এগিয়ে আসছে। মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য রাহার চোখ ইবরাজের রুমের দিকে চলে গেল। আগুনের সেই তীব্র লেলিহান শিখায় তার স্বপ্নের দৃশ্য যেন বাস্তব হয়ে ধরা দিল।
মাতাকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু রাহার মন যেন আটকে আছে সেই আগুনের মধ্যেই। মনে হলো ঠিক সেখান থেকেই এই ডাক আসছে। মনে অজানা ভয়ে কাঁপতে থাকা রাহা একবার ইবরাজের রুমের দিকে তাকায়, আরেকবার মায়ের হাত ধরে নিজের নিরাপত্তার দিকে ধাবিত হয়। তার ভেতর এক অজানা টানাপোড়েন, যেন সেই আগুনটাকে ডাকছে, কিন্তু বাস্তবতার ভয় তাকে পিছিয়ে যেতে বাধ্য করছে। চারপাশে এখন বিশৃঙ্খলার পরিবেশ। ইবরাজের ছাদের ঘরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আশেপাশের লোকজন একে একে ছুটে আসছে, কেউ পানি ছিটাচ্ছে, কেউ ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছে। ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় বাতাস ভারী হয়ে উঠেছে। রাহা সেই ভিড়ে এক পাশে দাঁড়িয়ে আছে, যেন সময়ের সঙ্গে সঙ্গে তার শ্বাস আটকে আসছে। রাহার দৃষ্টি ছাদের দিকে স্থির। তার চোখে ভেসে উঠছে এক অদ্ভুত দৃশ্য। কালো ধোঁয়ার মাঝখানে এক মৃদু আভা, যেন আগুনের শিখার ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। সেই আভাটির সঙ্গে হাসির এক মায়াবী প্রতিচ্ছবি, যা ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। রাহার মনে হচ্ছে এই হাসি তার চেনা, খুব চেনা, কিন্তু কার? তার পুরো শরীর ঠক ঠক করে কাঁপছে। চোখের সামনে সে দেখতে পাচ্ছে কিভাবে একটুখানি করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ইবরাজের সেই ঘর, যেখানটাতে হাজারো জল্পনা জমেছিল, কত স্মৃতি তৈরি হওয়ার কথা ছিল, এখন আগুনের গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। রাহার মাথায় যেন কিছুই কাজ করছে না। আশেপাশে লোকজনের চিৎকার, আগুন নেভানোর চেষ্টা, আর সেই ছাদের দিকে তাকিয়ে থাকা মানুষের উদ্বেগ, সবই তার কানে আসছে, কিন্তু কিছুই যেন স্পষ্ট নয়। তার মন বারবার ফিরে যাচ্ছে সেই অদ্ভুত আভার দিকে। সে ভাবছে, এই হাসি, এটা আমি কোথায় দেখেছি? এটা কি আমার কল্পনা, নাকি? তার চোখের কোণে পানি জমছে, কিন্তু সে জানে না কেন। রাহা ভিড়ের মাঝে হারিয়ে নিজের হাত পেছনে গুটিয়ে ফেলে, যেন নিজেকে সামলাতে চাইছে, কিন্তু তার ভেতরে এক অজানা শূন্যতা তৈরি হচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো ধোঁয়া সেই প্রতিচ্ছবি রাহার দিকে তাকিয়ে কিছু বলল। তার ঠোঁট নড়ল, কিন্তু রাহা শুনতে পেল না, হয়তো শুনতে চাইল না। শুধু তার ভেতরের কান্না আর বেদনা তাকে একেবারে চুপ করিয়ে দিল। সব কি সত্যি শেষ হয়ে গেল? মন তাচ্ছিলের সুরে বলল, সব? সব মানে কি? কোনো কিছু ছিল বুঝি আদৌ? রাহা জানে নাকি ছিল, তবে ছিল মনে হয় বিশেষ কিছু, যা ব্যাখ্যা করা যাবে না। সেটার অস্তিত্ব নেই। রাহার মনে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তের মতো নিজেকে এতটা অসহায় কখনো অনুভব করেনি। আশেপাশে সবাই যেহেতু জেনেছে, তিশানের কানেও ততক্ষণে খবরটা পৌঁছে গিয়েছে। তিশান ঘটনাস্থলে পৌঁছাতেই চারপাশে বিশৃঙ্খলা এবং আগুনের ভয়াবহতা তাকে স্তব্ধ করে দিল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে, আর ধোঁয়ার কালো মেঘ পুরো এলাকাতে ঘিরে ফেলেছে। ভিড়ের মধ্যে তিশানের চোখ খুঁজে নিচ্ছিল রাহাকে। এদিকে রাহার মাথায় হঠাৎ করে বিদ্যুতের মতো ঝলক খেলল। গিটার, ইবরাজের দেওয়া স্মৃতির সব গিফট, এগুলো তার রুমে আছে। সেই জায়গায় সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন সেসব ধ্বংস করে দেবে, এমনটা সে কিছুতেই মেনে নিতে পারে না। রাহা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল। কোনো কিছু ভাবা কিংবা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে ভিড়ের মধ্যে থেকে ছুটে দৌড় দিল বাসার দিকে। তার চোখে এখন অদ্ভুত দোয়াশা। মনে হচ্ছে সে স্মৃতিটুকু রক্ষা করা তার দায়িত্ব। রাহা, থামো, পাগল হয়েও না। মুনতাহারা চিৎকার করে উঠলেন। আশেপাশের লোকজনও তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু হাত বাড়িয়ে ধরতে চাইল। কেউ তাড়া দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাহা তাদের কণ্ঠ উপেক্ষা করলো। সে যেন এক মোহে পড়ে গেছে। তার কানে কোনো আওয়াজই যাচ্ছে না। তার মনে শুধু একটাই কথা, গিটারটা আমাকে বাঁচাতেই হবে। তিশান তখনই রাহার দিকে এগিয়ে গেল। সে দেখলো রাহা সিঁড়ি দিয়ে আগুনের বিপরীতে উঠে যাচ্ছে। তার ভেতর হঠাৎ এক অজানা শঙ্কা দানা বাঁধলো। রাহা কি জানে সে কি করছে? আগুন তাকে ঘিরে ফেলবে। তিশান চিৎকার করে ডাক দিল, কিন্তু রাহা, থাম। রাহার কান তবুও বধির। তার প্রতিটি পদক্ষেপ তাকে আরো বিপদে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মন বলে দিচ্ছে, আমি না গেলে কেউ এগুলো রক্ষা করবে না। এগুলোই তো ইবরাজের শেষ স্মৃতি। তিশান সিদ্ধান্ত নিল সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে দৌড়ে রাহার পিছু নিল। তার কণ্ঠে উদ্বেগ, হৃদয়ে এক অদ্ভুত আশঙ্কা। তিশানও রাহার পেছনে যেতে যেতে ভাবলো, আমি থাকতে তোর কিচ্ছু হতে পারে না তাজ। কথায় আছে, বেশি উড়লে ডানা ছেটে দিতে হয়। রাহার অনুভূতির মৃত্যু ঘটানোর জন্য তিশানই যথেষ্ট। রাহা যেহেতু একটু বেশি বেশি করে ফেলেছিল, আর তিশান এতদিন এগুলো বুঝেও কিছু বলেনি, তাই আজকে তিশান যেন একটা সুযোগ পেয়েই গেল।
রাহা দৌড়ে দোতলা অবধি যেতে পারলো না, তার আগেই তিশান পেছন থেকে রাহাকে খাবলে ধরলো। পেছন থেকে রাহার কাঁধে হাত রেখে এত জোরে টান মারলো যে রাহা ছিটকে এসে তিশানকে নিয়ে উল্টে পড়লো সিঁড়িতে। এক মুহূর্তের জন্য তিশানের মনে হলো তার কোমর শেষ। রাহার অবশ্য ব্যথা লাগলো না, সে তো উল্টে এসে পড়েছে তিশানের বুকের ওপর। তিশান রাহাকে আগলে রাখলেও নিজের কোমর আর পিঠ যেন থেতলে গেছে। প্রচন্ড ব্যথায় তিশান চোখ বন্ধ করে নিল। রাহার সাথে আচমকা এটা হওয়াতে রাহার চোখ বন্ধ খুলে তিশানের দিকে তাকিয়ে বুঝলো তিশান ব্যথা পেয়েছে। মুখে ব্যথার রেখা স্পষ্ট, কিন্তু কি করার।